আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে অবনত মস্তকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ আমাকে একতম দিন থেকে আজকে ২০তম দিনে হাজির হবার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি কি কখনো ভেবেছিলাম যে একতম দিন থেকে শুরু করে ২০তম দিন পর্যন্ত থাকতে পারবো, বা এটি কি ভাবা আদৌ একজন বান্দার পক্ষে কখনো সম্ভব? সেই জায়গাতেও এমন একটি কাজ মহান আল্লাহ আমাদেরকে সম্ভব করিয়েছেন, সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অনেক কথা বলবো সবশেষে। আজকের ক্লাসে খুব বেশি সময় ধরে ক্লাস নেব না, তবে আমি চাইবো আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থীরা অবশ্যই আজকের পুরো আয়োজনটা অবশ্যই সাথে থাকবে এবং শেষ কথাগুলো, বার্তাটা অবশ্যই শুনবে। এবং শেষে, আলোচনা শেষে, যেহেতু শেষ আয়োজন, একটু ছোট্ট দোয়া থাকবে তোমাদের জন্য আল্লাহর কাছে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, সাথে তোমরা শরিক হবে, এটি তোমাদের প্রতি প্রত্যাশা রইল। আজকের আয়োজনটি শুরু করছি। আয়োজনের শুরুতে শুধু এইটুকু বলি, কোনোটা দিন আমি তোমাদের একটা মিনিটও নষ্ট করতে চাইনি। আমি সর্বদাই সময়কে সম্মান দিতে চেষ্টা করেছি। তারপরে মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি রয়েছেই। সর্বোপরি এই আয়োজন নিয়ে অনেক কথা বলার, অনেক গুড নিউজ রয়েছে তোমাদের সবার জন্যই। প্রথম একটা গুড নিউজ জানিয়ে আজকের আয়োজনটি শুরু করি। বেসিক্যালি এই আয়োজনের পর অত্যন্ত ধামাকা একটি আয়োজন শুরু হতে যাচ্ছে, ইংলিশ মজা প্রেজেন্টস ইনশাআল্লাহ। আমি কর্তৃক একটি কোর্স, এবং সেটি হচ্ছে স্পিকিং। স্পিকিং নিয়ে অনেকের সমস্যা। স্পোকেনে পারদর্শিতার জন্য কোথায় না কোথায় যায়, কত বই কেনে সবাই, কিন্তু আসলে ব্যর্থ হয়। এর পেছনে কারণ হলো একজন শিক্ষার্থীর মন, মগজ এবং তাদের সমস্যাগুলো বুঝে কোর্স করা হয় না, বই লেখা হয় না। সেখান থেকে ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু বার্তা পাবে। শুধু এইটুকু আশ্বস্ত করে রাখি, ভেরি সুন স্পিকিং কোর্সের একটি বার্তা পাবে। আর আরও একটি চমৎকার গুড নিউজ রয়েছে, যেটি সবার শেষে বলবো। আজকে পুরো সময়টাই থাকতে হবে আমার সাথে, কথা দাও। এখন আমরা ক্লাসের মাঝে ডুব দেব। ক্লাসের পর আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? অনেক কথা বলতে চাই, কিছু গুরুত্বপূর্ণ কথা রেখে দিলাম যা শেষ অংশে বলবো। চলো ক্লাসের মাঝে প্রবেশ করি। ডে 20, 20তম দিনের আয়োজন এবং শেষ আয়োজন। শিরোনামটা দেখো, যা শিখলাম তার প্রয়োগেই প্রকৃত প্রাপ্তির আনন্দ। এখানেও ঠিক একইভাবে আমরা যদি বলি তাহলে পেছন ফিরে দেখা। আজকের আলোচনাটাও পেছন ফিরে দেখা। আমরা আজকে দেখব হচ্ছে ডে 11 থেকে ডে 18, 18তম পর্যন্ত। 11 থেকে 18 কেন বলো তো? কারণ হলো 18-র পর 19 নাম্বার, অর্থাৎ গতদিনে অনুষ্ঠিত হওয়া ক্লাসটিও কিন্তু ফ্ল্যাশব্যাক ছিল, পেছন ফিরে দেখা। আর আজকে তো 20তম, আজকেও হলো ফ্ল্যাশব্যাক। আর এই ফ্ল্যাশব্যাক ক্লাসগুলোর সবচেয়ে বড় সুবিধা কি জানো? যারা ক্লাস করেছো তারা তো রিভিউ করতে পারছো, যারা ক্লাস করনি তারা মাত্র 19 আর 20 ক্লাস দেখলে বুঝে নেবে যে আসলে কোন জিনিসগুলোতে তোমার বেশি ফোকাস দেওয়া উচিত। সো আমি মনে করি এই সম্পূর্ণ আয়োজনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামারি ক্লাস হচ্ছে এই দুইটা, 19 এবং 20তম, যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমেই গতদিনে যেহেতু হয়েছিল 1 থেকে 10 পর্যন্ত, 19তম দিনে, আজকে 20তম দিনে আমরা ফ্ল্যাশব্যাকে যাব, অতীত স্মৃতি রোমন্থন করব। ডে 11 অ্যান্ড 12 থেকে শুরু করে, মানে 11 থেকে শুরু করে 18 পর্যন্ত। তো এখন দেখি আমরা এই অংশে আমরা দেখব হচ্ছে 11 থেকে 12। আচ্ছা, রিয়েল টেস্টটা দেখো একটু। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি কি, একটু শোনো আগে। ধরা যাক এরকম একটি বাংলা। আমরা প্রায়ই প্রবল উদ্দীপনায় কোনো একটা কাজ শুরু করি, কিন্তু মাঝপথে এসে মনোবল হারিয়ে থেমে যাই। কারণ ঠিক সেই সময় শয়তান আমাদের মনে সন্দেহ আর বাজে কারণ তৈরি করে। এটা যদিও একটা ছোট্ট লাইন, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অনেকের ব্যর্থ হওয়ার কারণ। আমি জানি না তোমার সাথে এটা মিলে গেল কিনা, তোমাদের সাথে মিলে গেল কিনা, যে শুরু করেছিলে এই কোর্সটাই অনেক উদ্দীপনা নিয়ে, কিন্তু মাঝপথে তুমি থেমে গেছো। তুমি হয়তো জানোই না কে তোমাকে থামিয়ে দিয়েছে। কে থামিয়ে দিয়েছে বলো তো? হ্যাঁ, সে হচ্ছে শয়তান। এবং শয়তান তোমার মনে সন্দেহ তৈরি করে দিয়েছিল যে না, তোর দ্বারা সম্ভব নয়, না তুই এতদিন পারিসনি, বাজে কারণ তৈরি করেছিল, আর সেখানে তুমি থমকে গিয়েছিলে। সুতরাং
যে কারণেই হোক হয়তো বা আগে লাইভ ক্লাসে অনেকের করা হয়নি, কিন্তু যখনই ক্লাসগুলো আরেকবার সুযোগ পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেবে নেবে আমি রফিক স্যার তোমার সাথে আছি এবং তোমার এই যাত্রায় আমি তোমাকে পুরোটা হেল্প করছি, তোমার কাজ হচ্ছে শুধু তাল মেলানো। এই মর্মে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেওয়া হোমওয়ার্ক এবং ক্লাসগুলো তুমি শেষ করবে। এই কথাটি আমি তাদের জন্য উৎসর্গ করলাম যারা কোনোভাবে মিস করেছিলে ক্লাসগুলো, কেমন? আর যারা তাল মিলিয়ে ক্লাসগুলো করেছো আলহামদুলিল্লাহ, ইটস রিয়েলি অ্যামেজিং। এখন এটার আমরা ট্রান্সলেশন করি। নর্মালি আমরা এই লম্বা বাক্যগুলোতে সাবজেক্ট কোনটা? তো লম্বা একটা বাক্য দেখলে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি হয় যে কোথা থেকে শুরু করব। তো বাক্যগুলোকে আসলে ব্রেকডাউন পদ্ধতিতে ভেঙে নেওয়া খুব জরুরি, আমি একটু পরে দেখাচ্ছি। তো নর্মালি আমরা ছোট ছোট অংশে বিভক্ত করে নেব। বাক্যটা যে বড় ঠিক আছে, কিন্তু সেটাকে ছোট করা যায় কিভাবে? আমরা প্রায়ই প্রবল উদ্দীপনায় কোনো কাজ শুরু করি, এইটুকুকে আমরা ফার্স্টে করে নিব। উই অফেন বিগিন আ টাস্ক উইথ স্ট্রং এনথুজিয়াজম। কিন্তু মাঝপথে এসে মনোবল হারিয়ে থেমে যাই। বাট লস মানে কি? উই লস। যেহেতু অ্যান্ড বাট অর আগে পরে সমজাতীয় সাবজেক্ট হলে উই আর দ্বিতীয়বার বা দ্বিতীয় সাবজেক্ট আর দিতে হয় না। এই কারণে বাট লস আওয়ার ডিটারমিনেশন হাফওয়ে, তার মানে মাঝ রাস্তায় এসে আমরা থেমে যাই। বিকজ কারণ হচ্ছে ঠিক সেই সময় শয়তান আমাদের মনে সন্দেহ আর বাজে কারণ তৈরি করে। বিকজ দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়েন, ঠিক সেই সময়। কত সুন্দর একটা ইউজ দেখো, শয়তানের ইংরেজিটা দেখো, শাতান, SATAN, শাতান ক্রিয়েটস ডাউটস, আমাদের সন্দেহ তৈরি করে ফেলে, ফুল এক্সকিউজ, বাজে অজুহাত তৈরি করে ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনে। তো এইভাবে করে লম্বা যখন কোনো বাক্য থাকবে সেটাকে যদি ট্রান্সলেশন করতে না পারো তাহলে পরামর্শ হচ্ছে এটাকে তুমি ব্রেক ডাউন মানে ভেঙে নেবে, যেটা আমি এর আগেও বলেছিলাম, সবশেষে আবার বলছি। বিকজ আমার এই আয়োজনটা শেষ করার পর তুমি নিশ্চয়ই প্র্যাকটিসে যাবে এবং সেই প্র্যাকটিসে যে যখন লম্বা কোনো সেন্টেন্স দেখবে বুঝতে পারবে না তখন কিভাবে ভাঙবে, চলো আমরা সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ব্রেকডাউন। ওই কথাটাই আমরা প্রায়ই এই যে ছোট্ট করে ভেঙে নিলাম। উই অফেন প্রবল উদ্দীপনায় কোনো কাজ শুরু করি, বিগিন আ টাস্ক উইথ স্ট্রং এনথুজিয়াজম। এখন চাইলে কিন্তু এটাকে আরও ছোট করা যেতে পারে। আমি এইটুকু না করে বলতে পারতাম প্রবল উদ্দীপনায়, তাহলে এটা ইংরেজি কি? এইটাকে আমরা এভাবে ভেঙে নিতে পারতাম। প্রবল উদ্দীপনায় আমরা এইটুকু করে দিতে পারি, কোনো কাজ শুরু করে, বিগিন আ টাস্ক। হ্যাঁ, আমরা এভাবেও কিন্তু ছোট ছোট করে ভেঙে নিতে পারি। মানে আমি যেটা করেছি এর থেকে অনেক ছোট হতে পারে। আমরা প্রায়ই প্রবল উদ্দীপনায় কোনো কাজ শুরু করি, ওকে, কিন্তু মাঝপথে এসে মনোবল হারিয়ে ফেলি। বাট লস আওয়ার ডিটারমিনেশন হাফওয়ে, ওকে। কারণ বিকজ ঠিক সেই সময়, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়েন, ওকে। শয়তান আমাদের মনে সন্দেহ আর বাজে কারণ তৈরি করে। শয়তান ক্রিয়েটস ডাউটস, তুমি চাইলে ছোট ছোট করতে পারো, আর এইটুকু আবার তুমি আলাদা করতে পারো। দেখো এভাবে ছোট ছোট করে ভেঙে নেবে। শেখার শুরুটা কিন্তু মূলত এভাবেই হয়। হ্যাঁ, আর বাজে কারণ তৈরি করে, অ্যান্ড ফুলিশ এক্সকিউজ তৈরি করে। কোথায় তৈরি করে? আমাদের মনে। এই আমাদের মনেটাকে তুমি চাইলে একটু শেষে দিতে পারো। হ্যাঁ, আমি বোঝার সুবিধার থেকে দিয়ে দিলাম। একটু দেখো, ওকে, ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনে। তো এইভাবে করে ভেঙে ভেঙে ছোট করে করে তুমি একেবারে এটাকে চিপে রস বের করে ফেলো। মানে অনেকটা তোমরা আখ মাড়াই করা যে মেশিন অথবা গ্রামে যেটি থাকে, তো সেইটার মতো করে আখের ভেতরে, মানে একটা আখ যখন আমি এটা দেখেছি রসের ক্ষেত্রে, এক গ্লাস রস বের করবেন, তো আখে রস নেই, তারপরে উনি আবার দিচ্ছেন। এইভাবে করে আসলে ট্রুলি একটা আখ থেকে, কুসর থেকে রস কিন্তু বের হয়, শেষ ফোঁটা বিন্দু ওখান থেকে বের করে নিয়ে আসেন। তাহলে তোমরাও ঠিক একইভাবে যারা ট্রান্সলেশন শিখতে চাচ্ছ, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাচ্ছ, এইভাবে একটা সেন্টেন্সকে নাও, ছোট ছোট অংশে ভাগ করে ফেলো ব্রেকডাউন পদ্ধতিতে, তার পাশে ইংরেজিটা লেখো। একসময় অটোমেটিক্যালি তোমার ভিতরে আত্মবিশ্বাস চলে আসবে, আর এটা আসতেই হবে। হ্যাঁ, এটাই হচ্ছে প্র্যাকটিসের ধরন। এখন সাধারণ এই লেখাটাকে আমি তোমাদের শিখিয়েছি কীভাবে লিখবে, এর সাথে যেটিকে আস্তে আস্তে এখন থেকে মিক্স করা শিখতে হবে। সেটি কি? সেটি হচ্ছে তোমার কিছু ইডিয়াম ফ্রেজ ইউজ করতে হবে, যেগুলোকে আমরা অলংকার বলছি। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিই
টাচ অফ ইডিয়মস, কিছু ইডিয়মের সাহায্য নিয়ে যে সাধারণ কথাগুলো কিভাবে অসাধারণ হয়ে যায়। ওয়েল, এই হচ্ছে টাচ অফ ইডিয়মস। সাধারণ কথা যখন হয়ে যায় অসাধারণ। সাধারণ কথা একটু গেস করো তো। হৃদয় খুব খুশি হয়ে গেল খবরটা শোনার পর। হৃদয় একজন ব্যক্তির নাম। তো হৃদয় নর্মালি তুমি করবে বিকেম, হয়ে গিয়েছিল ভেরি হ্যাপি, খুব খুশি আফটার হিয়ারিং দ্য নিউজ, নিউজটি শোনার পর। এই কথাটুকুই তুমি সাধারণত এখন লিখতে শিখেছ, এই আত্মবিশ্বাসটুকু আমি তোমাকে দিয়েছি, কিন্তু সাথে এটাও বলছি যে এই সাধারণ লেখাটাকে তুমি অসাধারণ করে ফেলো ওই একটি শব্দকে বা একটা সেন্টেন্সে একটা ইডিয়ম ব্যবহার করে। যদি পারো মাঝে মাঝে ইডিয়মের ব্যবহারটা করবে, তবে তখনই করতে পারবে যখন সেই ইডিয়মটা তোমার কন্ট্রোলে থাকবে, মুখস্থ থাকবে। কোনগুলো মুখস্থ করবে, কোনগুলো রাইটিংয়ে বেশি ব্যবহার হয়, একটু পরে আমি সেই বার্তাটি দেবো তোমাদের। তাহলে এখানে দেখো ভেরি হ্যাপি না ব্যবহার করে আমি ইউজ করলাম ওভার দ্য মুন। ওভার দ্য মুন মানে হলো খুশি হওয়া, খুব খুশি হওয়া। কত চমৎকার শব্দ না, কত দারুণ লাগলো না। হৃদয় ওয়াজ ওভার দ্য মুন আফটার হিয়ারিং দ্য নিউজ। একবার ভাবো তো, কোনো একটা এসে, কম্পোজিশন বা কোনো একটা রাইটিং অংশে তুমি লিখলে প্রথম বাক্যটা আর আরেকজন লিখলো দ্বিতীয় বাক্যটা। তুমি এবার নিজে ভাবো, তুমি আবার পরীক্ষক, তুমি মার্কস দিতে চাও, তুমি হ্যাপি ফিল করতে চাও, তাহলে কোন লেখাটায় তুমি খুশি হবে? নিশ্চয়ই দ্বিতীয় লেখাটায়। সো লেখার মধ্যে ইডিয়মের এই ব্যবহারটা লেখাকে অন্য মাত্রায় নিয়ে যায়। সাধারণ এই লেখাটা ইডিয়মের ব্যবহারে হয়ে যায় অসাধারণ। আরেকটি বাক্য দেখো, সে হঠাৎ সত্যটা বুঝে গেল। সো বুঝে গেল মানে বুঝতে পেরেছিল। হি আন্ডারস্টুড দ্য ট্রুথ। ওকে, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, যেহেতু বুঝে গেল, বুঝতে পেরেছিল। আন্ডারস্টুড দ্য ট্রুথ সাডেনলি, সে হঠাৎ করেই সত্যটা বুঝে গেল। এখন আমি যদি মনে করি যে একটু ভিন্ন কিছু আমি দিতে চাই, তাহলে রিয়ালাইজ দ্য ট্রুথ, আমি এটা ইউজ করলাম, সমস্যা নাই, ইন আ ফ্ল্যাশ। হ্যাঁ, তাহলে এই যে তুমি সাডেনলির পরিবর্তে তুমি দিলা ইন আ ফ্ল্যাশ, ব্যাপারটা কি খুব চমৎকার হলো না? চমৎকার হয়ে গেল ইডিয়মের ব্যবহার। আচ্ছা, এইটুকু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ, এইটুকু রাখা যেতে পারে, সমস্যা নাই। এইটুকুর পরিবর্তন আমি করবো না, আমি শুধু এইটুকু দেখালাম। তাহলে হঠাৎের পরিবর্তে ইন আ ফ্ল্যাশ যদি আমি দিয়ে ফেলি, তাহলে ব্যাপারটা কি হলো? খুবই চমকপ্রদ হলো, রাইট? ওকে, সো এভাবে ইডিয়ম ব্যবহার করব। আরেকটি দেখো, যে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় সে মন মরা হয়ে বসেছিল। সো হি ওয়াজ সিটিং স্যাডলি, সে খুব মন খারাপ করে বসেছিল বিকজ অফ হিজ ব্যাড রেজাল্ট, তার খারাপ রেজাল্টের জন্য। ওয়েল, তো মন মরা হয়ে বসে থাকার জন্য আমাদের একটা চমৎকার ইংরেজি আছে, একটা ইডিয়ম, সেটা হচ্ছে ডাউন ইন দ্য ডাম্পস। সো হি ওয়াজ ডাউন ইন দ্য ডাম্পস, মন মরা হয়েছিল বিকজ অফ হিজ পোর রেজাল্ট, তার খারাপ ফলাফলের জন্য। তো এটা সমস্যা নাই, চাইলে আমরা আগেরটাই রাখতে পারি, এটা আসলে কোনো ব্যাপার না। আমার মূল দেখানো বিষয় হলো যে আমি সিটিং স্যাডলি, এটার পরিবর্তে আমি ডাউন ইন দ্য ডাম্পস বসালাম, অর্থাৎ মন খারাপ করে বসে থাকার পরিবর্তে ডাউন ইন দ্য ডাম্পস। কত চমৎকার না? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে আমরা যদি কনভারসেশনে, কথোপকথনে কারোর সাথে এই ধরনের কথাগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু সেটি বেমানান। বিকজ কথোপকথনের উদ্দেশ্য হলো কমিউনিকেশন বিল্ড আপ করা, একজন আরেকজনের কথা বুঝতে পারছে কিনা এই বিষয়টিকে দেখানো। আর রাইটিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে পাণ্ডিত্য তুমি যদি হচ্ছে ন্যাচারাল ওয়েতে ফুটিয়ে তুলতে পারো, তাহলে সেটা গ্রহণযোগ্য। অর্থাৎ এই ধরনের ইডিয়ম বা ফ্রেজগুলোকে লেখার ক্ষেত্রে ব্যবহার করাটাকে বেশি প্রেফার করা হয়, স্পিকিং বা কথা বলার ক্ষেত্রে নয়। এটা আবার মনে রেখো তোমরা, নাহলে অনেক সময় আমি দেখেছি এরকম অনেকে গোড়ামি শুরু করে যে আমি তো 2-4টা ইডিয়ম শিখেছি, অতএব কথা বলার সময় আমি এটা ব্যবহার করব। তাই একবার ভাবো তো, যার সামনে কথা বলছো সে তোমার কথাই বুঝলো না, ব্যাপারটা কি খুব লজ্জার নাকি খুব ভালো লাগার? আমি তো বলবো লজ্জার। হয়তো ওইভাবে ফিল করো না, কিন্তু ফাইনালি লজ্জার। তো যার কারণে বলবো কথাটা যেন বুঝতে পারি, স্পিকিংয়ের ভাষা হবে ঠিক তেমন, রাইট? আর সেই জন্যই দুর্দান্ত আমার একটি বই, সেটি হচ্ছে অনলি স্পোকেন। আশা করছি এই বইটার ব্যাপারে তোমরা প্রত্যেকেই জানো, অনলি স্পোকেন, রাইট? আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে এগোই। এবার আমরা আচ্ছা, যে বার্তাটা দিতে চেয়েছিলাম সেটা হলো যে ক্লাসটি শেষ করেই আজকে সাপোর্টিং নোটের সাথেই তোমরা পেয়ে যাবে প্রচুর পরিমাণে ব্যবহার হয় রাইটিং অংশে এমন 100টি তোমার হচ্ছে ইডিয়ম। প্রতিটা ইডিয়মের পাশে আমি বাংলা দিয়েছি, বাংলার পরে হচ্ছে সেটার
আবার ইংরেজি করেছি এবং ওই ইডিয়ামটার বাংলা অর্থ কী হতে পারে আমি সেটা দিয়েছি। টপ 100 তোমাদের কাজ হচ্ছে অবশ্যই সেটা কালেক্ট করে নেওয়া, আমার অ্যাপ এবং ওয়েবসাইটে রয়েছে, যারা ভর্তি হয়ে আছো তারাই শুধু সেখানে পাচ্ছ, এবং সেগুলো পড়ে ফেলা। শুধু নিলে হবে না, সেটা পড়তে হবে, এবং পেলেই বুঝতে পারবে যে কতটা সময় নিয়ে এগুলো সিলেক্ট করা হয়েছে যেগুলো রাইটিংয়ে শুধুমাত্র কাজে লাগে। ওকে, এবার আমরা ডে 13-তে চলে যাই, 13 থেকে 15 দেখব। আচ্ছা, ডে হচ্ছে 13 থেকে 15, 13 to 15। আচ্ছা, তোমাদের কি মনে আছে 13, 14, 15 দিকে কি ছিল? আমি একটু মনে করি দিই তোমাদের। ওইখানে মূলত আমরা 30টা গ্রামাটিক্যাল ফ্যাক্টকে চিনিয়ে দিয়েছিলাম যে এগুলোই আমরা সাধারণত একটি বাক্যতে লিখি এবং লিখতে যে আমরা ভুল করি, আমাদের কলম সেই জায়গাতে থেমে যায়। তো ওইগুলো জাস্ট আমরা খুব দ্রুত স্কিপ করব, দ্রুত আমরা রিভিউ করব, কেমন? আচ্ছা, এবং পাশাপাশি আমি মাঝে মাঝে বলার চেষ্টা করব কোন টপিক এটা, এবং তোমরা যদি বুঝতে পারো যে এটা কোন টপিক বা কোন টপিকের আন্ডারে এই টেস্ট, তোমরা সেটা বলবে, এবং সাথে সাথে আমি যে টেস্টটা দিচ্ছি সেটার আনসারটা করে ফেলবে, সম্ভাব্য আনসারটা কি হতে পারে। নাম্বার 1, আজকের দিনটা সত্যিই কঠিন ছিল। এই ধরনের সেন্টেন্স দিলে সাধারণত যেটা হয় সেটা হলো যে ইট ওয়াজ আ টাফ ডে। হ্যাঁ, এটা হয়তো তুমি ইট ওয়াজ দিবা, হোয়াট এখানে দিবে না, এটা স্বাভাবিক, ইট ওয়াজ। কিন্তু সমস্যা যেখানে হয় আজকের দিনটায় যে টাফ ডে আবার টুডে, মানে অনেকে কনফিউজড হয়ে যায়, ডে আছে আবার টুডে কেন। আসলে এটা হচ্ছে সত্যিই কঠিন ছিল, এই দিনটা কঠিন ছিল। কোন দিনটা? আজকের দিনটা। এই জন্য দিন কথাটা মূলত দুইবার বলাটা খুব দরকার। বাংলায় দুইবার বলার দরকার হয়নি, বিকজ এটা বললে অযৌক্তিক শোনাবে, কিন্তু আসলে ইংরেজিতে দুইবার আবার ডে কথা উল্লেখ না হলে মূলত উল্লেখিত বাংলাটি আবার ক্লিয়ারলি আসবে না। সো এখানে একটা কনফিউজড হয়ে যায় অনেকে যে ইট ওয়াজ এ টাফ ডে টুডে, আজকের দিনটা সত্যিই কঠিন ছিল। ওকে, এটা নর্মালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে করে দেখো, অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ ছিল, তারপরে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটারি, আরও গ্রামারের অনেকগুলো, টোটাল 30টা ছিল। এবং ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে তোমাদের আমি পড়তেও বলেছিলাম। তোমরা কারা কারা পড়েছো একটু আমাকে জানাও দেখি, একটু জানাও। ওকে, সো তাহলে তুমি কেন দেরি করে, আচ্ছা, তুমি কি গতকাল ক্লাস নিয়েছিলে? গতকাল নিয়েছিলে মানে পাস্ট টেন্স। সো ডিড ইউ টেক দ্য ক্লাস? অবশ্যই এখানে হ্যাভ হবে না, এখানে ডিড হবে। আর আমি যদি হ্যাভ ইউ বলতাম তাহলে টেকেন হয়ে যেত। যদি এখানে আমি টেকেন দিতাম, সো হ্যাভ ইউ টেকেন। এখানে টেন্সের পারদর্শিতার ব্যাপার, যারা টেন্স বোঝো খুব দ্রুতই বুঝে নিচ্ছ, ওখানে রাইট উত্তর হচ্ছে ডিড। নাম্বার 3-তে আসো, তুমি কেন দেরি করে এলে? তুমি কেন দেরি করে এলে, যেহেতু আমি কেন বলেছি, সো প্রশ্নবোধকটা হবে হোয়াই ডিড ইউ অ্যারাইভ লেট? তুমি কেন দেরি করে এসেছিলে। আর আমি যদি বলতাম তুমি কখন এসেছিলে, কেন না বলে কখন, তখন হয়ে যেত হোয়েন। এই ছোট ছোট বিষয়গুলোতে কোনো কনফিউশন থাকা যাবে না, সেজন্য আমি মূলত এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। নাম্বার 4, আগামীকাল দেরি করো না। আগামীকাল দেরি করো না। সো ডোন্ট বি লেট টুমোরো অর নেভার বি লেট টুমোরো। ইয়েস, দ্য রাইট আনসার ইজ ডোন্ট বি লেট টুমোরো। কারণটা কি? কারণটা হলো নর্মালি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, জোর করে না বলা অর্থে আমরা ডো নট ইউজ করি। আর নেভার স্পেসিফিক কিছু ক্ষেত্রে ইউজ হয়, যেমন নেভার টেল আ লাই। নেভারের পরে নির্দিষ্ট কিছু শব্দের জন্য বসে, নেভার সবসময় বসে না। ওকে, সো নর্মাল নেগেটিভগুলোর ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করি। এনিওয়ে, আমি ভুলে যাইনি, আজকে আমাদের শেষ দিন, শুধু আজকে মনে করিয়ে দেবো, আজকে আর দেখাবো না। ওয়ার্ড লিস্ট, ভোকাবুলারি তোমরা যেটা পড়ছিলে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে, আজকে আমরা পড়াটা নিয়ে নেব 380 থেকে আলহামদুলিল্লাহ 400 নাম্বার সিরিয়াল পর্যন্ত। 380 থেকে 400 নাম্বার পর্যন্ত। যদি আমার কথা অনুযায়ী তোমরা প্রথম দিন থেকে 20তম দিনের এই শেষ পর্যন্ত তোমরা পড়ে থাকো, দ্যাট মিনস প্রতিটাতে 4টা করে, কিছু কিছু ক্ষেত্রে কম ছিল, বাট সব মিলিয়ে আমরা 1600 ওয়ার্ড মুখস্থ করেছি। ক্যান ইউ ইমাজিন? ইয়েস, এই কোর্সের সাথে সাথে শেষ হচ্ছে 1600 ওয়ার্ড শেখা জার্নি। শুধুমাত্র 20 দিনের রাইটিং জার্নি নয়, এর সঙ্গে আরও অনেক কিছু শেখা জার্নি। 1600টা ওয়ার্ড তোমার ভিত করেছে মজবুত। কিন্তু আমাকে বলো তো, আমি যে বাঁধনে বেঁধেছি তোমাদের, যেভাবে শিখিয়েছি তোমাদের, সত্যিই যদি এভাবে না হতো তাহলে 1600 ওয়ার্ড তথা 400টা আমাদের সিরিয়াল পড়া কি খুব বেশি সহজ হতো? মোটেই না। যারা পেরেছো তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি যেন এটা ধরে রাখতে পারো, প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো। আর একটা ব্যাপার বলি যে শুরুর দিকে মুখস্থ অংশ বা যে জিনিসগুলো তোমরা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করো, আমি তো শিখিয়েছি যে মুখস্থকে মুখস্থ করে নয়, বরং বারবার পড়ে নিয়ে আসবো। সেইগুলো
একটা সময় তোমার ব্রেইনে স্থায়ী হয়ে যাবে, এগুলো তুমি ভুলবে না। যেমন উদাহরণস্বরূপ আমি তথা আমাদের মতো যারা শিক্ষক মেন্টরসরা আছেন, পড়ান, এরা কি নতুন করে এখন আর কোনো ভোকাবুলারি শিখেন বলে মনে হয় তোমাদের? মোটে না। তারা কিছুই এখন নতুন করে শিখেন না। মূলত এগুলো আগে শিখেছেন, সেইগুলোরই এখন ব্যবহার হচ্ছে। মোটামুটি 22-25 বছর পর্যন্ত একজন মানুষ কন্টিনিউয়াস লার্নিংয়ের মূল জায়গায় থাকে, শিখতেই থাকে। এর পরবর্তীতে 25-এর পরগুলোতে দেখা যায় শেখা জিনিসগুলোর ব্যবহার সে করতে শেখে, বেশি বেশি ব্যবহার হয়। সুতরাং তোমরা শিখছো এবং এখন শেখার সময় এইটাই তোমরা মূলত ব্যবহার করবে। সো আর কিছুদিন প্র্যাকটিস করো, এটা ইনশাআল্লাহ স্থায়ী মেমোরিতে এটা সুন্দরভাবে রয়ে যাবে। আর এগুলোই দেখবে পরবর্তীতে তোমাকে নানাবিধ সেন্টেন্স, নানাবিধ ট্রান্সলেশন, বঙ্গানুবাদে হেল্প করছে। সো আজকের এই আয়োজনের সাথে সাথে আমাদের 1600 ওয়ার্ড শেখা জার্নিটাও কিন্তু শেষ হলো। ঠিক আছে, তাহলে আজকের পড়াটা নিয়ে নাও এবং নিজ দায়িত্বে পড়ে নাও, বিকজ আজকের পর তার এভাবে আমাকে পাওয়া যাবে না। সো নিজ দায়িত্বে করে নিতে হবে। কেমন? 380 থেকে 400 পর্যন্ত আজকে পড়ে ফেলবে। আচ্ছা, তাহলে গ্রামাটিক্যাল সেই ফ্যাক্টে আবার ফিরে আসি। আমরা পরবর্তীতে এখানে আমরা দেখব হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত। ধরো এইখানে এরকম একটি বাক্য বলা হচ্ছে, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক বা সুস্থ রাখুন। এটা আশা, ইচ্ছা, এসব ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো কি বলি? অপটেটিভ সেন্টেন্স বলি, রাইট? সো মে দিয়ে শুরু হয়। দ্য রাইট আনসার ইজ মে আল্লাহ কিপ ইউ ওয়েল। আমি জানি তোমরা অনেকে পারবে, বাট আমার সাথে সাথে একটু রিভিউ করো, রিভিউ অ্যান্ড রিচেক। এই ক্লাসটাই তো রিভিউ অ্যান্ড রিচেক, তাই তো? নাম্বার 6-এ আসো, কি সুন্দর একটা সন্ধ্যা। এখানে অনেক সময় সমস্যা হয় যারা বেসিক লার্নার, যে হোয়াট দিয়ে শুরু করবো নাকি হাউ দিয়ে। কি সুন্দর একটি সন্ধ্যা, তুমি হোয়াট বা হাউ সেটা কথা আগে বাদ দাও। তুমি নর্মালি বাক্যটাকে এইভাবে করো, সুন্দর একটি সন্ধ্যা। তো তুমি একটি বা একটা বলেছ না, এর জন্য আর্টিকেল নিয়েছো এ বা অ্যান। তো যখনই এ বা অ্যান বা একটি কথা বলবে সেখানে তোমাকে হোয়াট নিতে হবে। আর যখনই তুমি সুন্দর কি বলে হচ্ছে মিষ্টি ভাষা, কতই না সুন্দর মিষ্টি ভাষা বা কি সুন্দর মিষ্টি ভাষা, তখন আমরা মিষ্টি ভাষা আমরা একটা বলিনি, ওখানে হাউ দিয়ে শুরু করব। এটা মোটামুটি বেসিক গ্রামারের জায়গা থেকে জানবে। শুধু এটুকু জেনে রাখো, আর্টিকেল এ অ্যান থাকলে হোয়াট বসে, আর আর্টিকেল এ অ্যান না থাকলে হাউ বসে। আচ্ছা, 7 নাম্বার, সে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মানে হয়েছিল, আমি এখানে হ্যাজ দিতে পারি। আচ্ছা, হি হ্যাজ গট অ্যাডমিটেড টু ডট ডট ইউনিভার্সিটি। নিশ্চয়ই তোমরা জানো ইউনিভার্সিটি ইউ ভাওয়াল হওয়া সত্ত্বেও এখানে ইউ বা ওয়ার মতো উচ্চারণ বা কনসোনেন্টের মতো উচ্চারণ হওয়ার জন্য এ বসেছে। এগুলো ব্যতিক্রম ব্যবহারগুলো দেখে নিও। আর্টিকেল শুধু মনে করে দিচ্ছে, আর্টিকেলের এই ব্যবহারগুলো তোমাকে লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। নাম্বার 8 দেখো, পদ্মা নদীর নিজস্ব ধারা আছে। পদ্মা নদীর নিজস্ব ধারা আছে, তাহলে কি হবে? পদ্মার পূর্বে আমরা আর্টিকেল দা বসাবো। দা আসলে সব ক্ষেত্রে বসে, দা একটা বহুমাত্রিক বিষয়। পদ্মা, মেঘনা, যমুনা, যে কোনো নদীর নামের পূর্বে দা বসে। দ্য পদ্মা হ্যাজ ইটস ওন স্ট্রিম। পদ্মা নদীর নিজস্ব ধারা আছে। ওকে, আচ্ছা, এই স্লাইডে দেখব আমরা 9 থেকে 12। নিজেরা ট্রাই করো। এটাই তার তৃতীয় চেষ্টা। দিস ইজ হিজ ডট ডট অ্যাটেম্পট। তৃতীয়। এখন তৃতীয় বলতে কি তুমি 3 নেবে নাকি থার্ড নেবে? আচ্ছা, 3 মানে হচ্ছে 3। আর যখন আমরা কোনো পজিশন বুঝাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেগুলো হচ্ছে এইটা তৃতীয়। হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1, 2, 3 না। সো যখনই আমরা তৃতীয় চেষ্টা বলছি, দ্যাট মিনস থার্ড অ্যাটেম্পট। কিন্তু ধরো আমি যদি বলতাম এটা তার 3 নাম্বার পদক্ষেপ, তাহলে অ্যাটেম্পটের সাথে একটা এস থাকতো। আর যখনই এস থাকতো তখনই কিন্তু আমরা 3 দিয়ে ফেলতাম, নাউনটা প্লুরাল হয়ে যেত। 3 বুকস, 3 অ্যাটেম্পটস, রাইট? ওকে, এবার আসো, রুবেল তার ব্যাগটা বাড়িতে ফেলে এসেছে। রুবেল এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার বাড়িতে। সো রুবেল হ্যাজ লেফট হিজ ব্যাগ অ্যাট হোম। আচ্ছা, তোমরা কি এরকম ছোট ছোট বাক্য ট্রান্সলেশন করতে পারো? তাহলে একটা গুড নিউজ দিই, যারা ছোট বাক্য ট্রান্সলেশন করতে পারো তারা সব করতে পারবে। বড় একটা বাক্য, প্যাসেজ ট্রান্সলেশন, একটা অনুচ্ছেদ, তোমরা আবার পারবে প্যারাগ্রাফ লিখতে, তোমরা পারবে এসে কম্পোজিশন লিখতে। শুধু তোমরা নিশ্চয়তা দাও যে তোমরা ছোট বাক্যগুলো নির্ভুলভাবে লিখতে পারো, গ্রামাটিক্যাল সমস্ত নিয়ম মেনে। দ্যাটস এনাফ। অনেকে বলো না যে বড় বাক্য লিখতে পারি না, অনেক কৌশল দেখিয়েছি, এগুলোকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ এনাফ হবে। এই বইটা আমার, ওইটা তোমার। সো বুকটা যেহেতু সিঙ্গুলার, সো দিস ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার, দ্যাট ওয়ান ইজ ইয়োর্স, ওইগুলো তোমার।
যদি এখানে বুক না হয়ে বুকস হতো আর এখানে আর হতো যে এই বইগুলো আমার, যদি বলা হতো এই বইগুলো আমার, তখন কিন্তু প্লুরাল হতো। মনে আছে তোমাদের ডেমনস্ট্রেটিভের সময় এটা শিখিয়েছিলাম। ওকে ওকে, সো আগেটা ফিরে আসি। এবার আসুন নাম্বার 12, আমি নিজেই ফর্মটি জমা দিয়েছি। আমি নিজেই, দেখো আমি ফর্মটি জমা দিয়েছি, যদি নিজেই কথাটা না থাকতো আমি ফর্মটি জমা দিয়েছি তাহলে কথা শেষ, বা দিয়েছিলাম। আই সাবমিটেড দ্য ফর্ম বা আই হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম। কিন্তু যখন আমি নিজেই কথাটি বলেছি, এই নিজের জন্যই আমাকে মাইসেলফ কথাটি ইউজ করতে হবে। মনে আছে সাবজেক্টের পরেই যখন আমরা মাইসেলফ ব্যবহার করি তার নাম হচ্ছে ইমফ্যাথিক প্রোনাউন। ইমফ্যাথিক প্রোনাউন রিফ্লেক্সিভ হচ্ছে বাক্যে শেষে বসে, আর ইমপ্যাথিক সাবজেক্টের খুব নিকটে বসে। শেষে বসলে ইমপ্যাথিক হতে পারে, সেটা অন্য নিয়ম, এত বিস্তারিততে যাব না। বাট এইটুকু মনে রাখতে হবে, নিজেই কথাটি যখন উল্লেখ থাকে সাবজেক্ট পরবর্তীতে হি হিমসেলফ, দে দেমসেলভস, ইউ ইয়োরসেলফ, আই মাইসেলফ। সাবজেক্ট পরবর্তী খুব কাছে যখন সেলফ যুক্ত শব্দগুলো বসে তখন সেগুলো হয়ে যায় ইমফ্যাথিক প্রোনাউন। রাইট? আচ্ছা, এবার 13 থেকে 16, দুইটি অপশনে যে কোনো একটি সাইন করো। দুইটি অপশনে যে কোনো, কথাটা হাবোধক। যদি বলা হতো দুইটি অপশনের কোনোটি সাইন করো না, তাহলে না, যেহেতু হাবোধক কথা, অতএব আইদার। সাইন অন আইদার অফ দ্য টু অপশন। সো আইদার অফ হয়, নাইদার অফ হয়, নাইদার অফ মানে না হয়ে যেত। যদি বলতাম সাইন অন নাইদার অফ দ্য টু অপশনস, বাংলা কি হতো? দুইটি অপশনে কোনোটিতেই সাইন করো না। দরজায় কেউ একজন কড়া নাড়ছে, ডট ডট কি হবে? ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার শিখিয়েছিলাম, এগুলো পড়ার কথা বলেছিলাম তোমাদের। সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর। সামওয়ান মানে হচ্ছে যে কেউ, কোন একজন, আর এনিওয়ান মানে হচ্ছে ওই সামওয়ান মানে কোনো একজন, আর এনিওয়ান মানে হচ্ছে যে কোনো জন। তো যে কোনো জন কথা তো এখানে নেই, তাই না? সো সামওয়ান, কেউ, সামওয়ান দ্যাট মিনস কেউ। ওকে, আচ্ছা নাম্বার 15, কে গত রাতে তোমাকে ফোন করেছিল? কে। সো নর্মালি হু দেবো আমরা, এবং একটা সূত্র শিখিয়েছিলাম যে হু বসলে পরবর্তীতে ভার বসে, মনে আছে? আর হোম থাকলে কি বসে? সাবজেক্ট বসে, মনে করে দেখো। 16 নাম্বার, এই চাটা দারুণ সুস্বাদু। দিস টি টেস্ট। টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমি লিঙ্কিং ভার্বের ব্যবহার শিখিয়েছিলাম। দ্য টেস্ট লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটাই মোস্ট অফ দ্য টাইমস বসে এবং সেটি মানানসই। দ্য টি টেস্ট গুড, চাটা দারুণ সুস্বাদু বা খেতে চমৎকার, অ্যাডভার্ব বসবে না। ওকে, এরপর 17 থেকে 17 নাম্বারটা দেখো, তিনি একজন সৎ কর্মকর্তা। এটা কিন্তু ওই সিম্পল ব্যবহারটা, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের সৎ কর্মকর্তা। তাহলে কি হবে? হি ইজ অ্যান ডট ডট অফিসার। নাউনে পড়বে, আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। সো হি ইজ অ্যান অনেস্ট অফিসার। ছোট ছোট বিষয়, খুবই ফানি আর ছোট ছোট বিষয় এগুলোর ব্যবহার। আচ্ছা, হি ইজ অ্যান অনেস্ট অফিসার। নাম্বার 18, থাইল্যান্ডের কাপড়গুলো ডিজাইনে অনন্য। আচ্ছা, থাইল্যান্ডের কাপড়গুলো ডিজাইনে অনন্য, ট্রান্সলেশন কি হবে? ডট ডট ক্লথস আর ইউনিক ইন ডিজাইন। এই জায়গাটায় আমরা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভের ব্যবহার শিখেছিলাম, একটু মনে করে দেখো। যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, পাকিস্তান থেকে পাকিস্তানি। ঠিক একইভাবে থাইল্যান্ডের কাপড় অর্থাৎ নাউনের পূর্বে আমাকে একটা অ্যাডজেক্টিভ করতে হবে। থাইল্যান্ড প্রপার নাউন, তার হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। সো থাই ক্লথস আর ইউনিক ইন ডিজাইন। ওকে, গ্লাসে একটু পানি আছে। 19 নাম্বার, আমরা কি দিতে পারি? যেহেতু পানি, একটু মনে করে দেখো ডিটারমিনার্সের ব্যবহার, সেগুলো রাখতে হবে আয়ত্তে। দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। আচ্ছা বলো তো, গ্লাসে পানি নেই, তাহলে কি হতো? দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, তখন শুধু হতো লিটিল। লিটিলটা নেগেটিভ অর্থ দেয়, মনে করে দেখো। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। 20 নাম্বার, ঢাকায় আমার কয়েকজন বন্ধু আছে। ঢাকায় আমার কয়েকজন বন্ধু আছে। সো আই হ্যাভ ডট ডট ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা। নর্মালি এখানে আমরা বলবো কয়েকজন বন্ধু আছে, আ ফিউ ফ্রেন্ডস। প্রসঙ্গত বলি, আনকাউন্টেবল নাউনের জন্য লিটিল, আর কাউন্টেবল নাউনের জন্য ফিউ। ফিউ দিলে অর্থটা হাবোধক, লিটিল দিলে অর্থটা হাবোধক। কিন্তু যখনই আমরা শুধু লিটিল দেব অথবা শুধু ফিউ দিব, তবে সেটা হয়ে যাবে আনকাউন্টেবল, নেগেটিভ অর্থের জন্য। মূল কথা, প্রচুর পরিমাণে লেখার ক্ষেত্রে ডিটারমিনার্সের ব্যবহার হয়। ওয়েল, এই স্লাইডে দেখবো আমরা 21 থেকে 24 পর্যন্ত। ঝটপট করে মিলিয়ে নাও।
যেহেতু সহজ বিষয় আমি শুধু রিচেক দিচ্ছি, তোমরা আনসারটা দ্রুত করবে। আচ্ছা, এই সমস্যার সহজ সমাধান আছে, এই সমস্যা, সো দিস প্রবলেম, এই সমস্যা। কিন্তু আমি যদি প্রবলেমের সাথে একটা এজ দিয়ে ফেলতাম তখন তার হ্যাজ হতো না, তখন হ্যাভ হয়ে যেত, তাহলে প্রবলেমস তখন অবশ্য দিস প্রবলেমস হয়ে যেত। ওয়েল, সো অবশ্যই নজর রাখতে হবে নাউনটা যদি সিঙ্গুলার হয় তবে হবে দিস, আর নাউনটা যদি প্লুরাল হয়ে যায় তাহলে হওয়ার সম্ভাবনা হয়ে যায় THESE, দিস প্লুরাল। নাম্বার 22, সুমন তার ভাইয়ের চেয়ে লম্বা। সুমন তার ভাইয়ের চেয়ে লম্বা, চেয়ে যখন থাকবে চেয়ে থেকে তখন আমরা কম্প্যারিজন করি, কম্প্যারেটিভ, এটা হবে। আর মোর টল কখন হতে পারতো মনে আছে তোমাদের? একটা অ্যাডজেক্টিভের সঙ্গে যখন আরেকটা অ্যাডজেক্টিভের তুলনা, আমি একটু ছোট করে পাশে লিখে রাখি, যেমন হি ইজ মোর টল, হি ইজ মোর টল দেন শর্ট। একটু ভালো করে খেয়াল করো, অর্থাৎ সে ছোট থেকে লম্বা বেশি, হি ইজ মোর টল দেন শর্ট, দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটাই গুণাবলী। ব্যক্তি একজন ব্যক্তি যখন দুইটা গুণাবলী নিয়ে কথা বলা হবে, আমি আবার রিপিট করছি, গুণাবলী, তখন আমরা মোর টল বলবো, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে আমরা মোর লাগাবো। কিন্তু যখন সম্পূর্ণ দুইটা আলাদা ব্যক্তির কথা তুলনা হবে, সুমনের সাথে তার ভাইয়ের, আমার সাথে তার, তো তখন আমরা নর্মালি কম্পারেটিভ করি। এগুলো দেখে নিও, বেসিক ব্যাপার। অনেকে বলে যে মোর টল তো হতেই পারে না, না হতে পারে, যদি ব্যক্তি একজন হয় তার যদি দুইটা গুণ নিয়ে কথা বলা হয়, দুইটাই গুণ হতে হবে। আচ্ছা, 23 নম্বরে আসো, চলো বিষয়টা একটু আলোচনা করি। সো নর্মালি এটা আমরা কিছু শব্দ পাই যেগুলোর সাথে প্রেপোজিশন ইউজ করা যায় না। লেটস ডিসকাস দ্য ম্যাটার, ডিসকাসে পরে কখনো অ্যাবাউট বসে না, নো ডিসকাস অ্যাবাউট, ওকে, এটা ভুল করে ফেলি আমরা অনেক সময়। এরপর নাম্বার 24, তারা প্রস্তাবের সাথে একমত হয়েছে, সো দে হ্যাভ ডট ডট দ্য প্রপোজাল। প্রেপোজিশনের ব্যবহারটা এর আগে আমি তোমাদের দিয়েছিলাম, সেগুলো ভালো করে পড়বে, সাপোর্টিং নোটেও দিয়েছিলাম। সো দে হ্যাভ এগ্রিড টু দ্য প্রপোজাল, কোনো প্রস্তাবে রাজির জন্য এগ্রিড টু, কোনো ব্যক্তির ক্ষেত্রে এগ্রি উইথ, আমি তো প্রপোজাল, অতএব এগ্রি টু, রাইট? আশা করি বুঝতে পেরেছ। ওকে, এই স্লাইডে দেখবো আমরা 25 থেকে 27, আর তারপর একটা স্লাইড, অর্থাৎ মূল কথা হলো 30টা দেখবো আমরা। হ্যাঁ, স্বাভাবিক, ছোট ছোট বাক্য। 25 নম্বরে বলা হচ্ছে সে 3 বছর ধরে ঢাকায় পড়ছে। শুরুটা হয়েছে অনেক আগে পড়াশোনা, কিন্তু এখনও পড়ছে, অতীতে শুরু হয়ে এখনও চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো কি হবে? হি হ্যাজ বিন স্টাডিং, হি হ্যাজ বিন স্টাডিং, রাইট? ওকে, সে কঠোর পরিশ্রম করে বা সে দুর্দান্ত পরিশ্রম করে, তাহলে কি হবে? হি ওয়ার্কস হার্ডলি অর হার্ড। এটা ভুল করে অনেক সময় হার্ডলি করে ফেলে, যাদের বেসিকটার অবস্থা খুব খারাপ। হার্ডলি মানে কদাচিৎ, হয় না বললে চলে, ওইটা অন্য অর্থ। আসলে এইখানে ওয়ার্কসের পরে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে, আর এখানে অ্যাডভার্ব হচ্ছে হার্ড। বুঝতে পেরেছ? ওকে, ট্রাই করছো তো তোমরা না? কমেন্টে একটু আমাকে জানাও। 27 নম্বর, আমরা মে মাসে কক্সবাজার গিয়েছিলাম। ছোট ছোট বাক্য, এর আগে বলেছিলাম না যে ছোট বাক্যগুলো তোমরা কারা পারো? হ্যাঁ, তোমরা জানিয়েছো অনেকে ছোট বাক্য পারো, এবং যারা ছোট বাক্যে ট্রান্সলেশন করতে পারো, মনে রেখো এটাই হচ্ছে শেখার শুরু, এবং মোটামুটি বলতে পারো এটা দিয়েই তোমার শেষ হবে। আমরা মে মাসে কক্সবাজার গিয়েছিলাম, সো উই গিয়েছিলাম, ওয়েন টু, কোথায়? কক্সবাজার। এখন মাসের পূর্বে কি হবে? ইন হবে নাকি অন হবে? তুমি হয়তো বা মনে মনে ভাবছো যে এটা খুব কঠিন না, কিন্তু বিশ্বাস করো, সাইজে ছোট কিন্তু এর ঝাল খুব বেশি। কোন দুইটা জিনিসের কথা বলেছিলাম? একটু মনে করো, একটি হচ্ছে প্রেপোজিশন এবং আরেকটি হচ্ছে আর্টিকেল। সো আর্টিকেল এবং প্রেপোজিশন এরা সাইজে ছোট কিন্তু খুবই ব্যথা দেয়। তো এগুলোর ব্যবহার জানতে হবে মাসের নামগুলোর ক্ষেত্রে। আবার যখন তারিখের কথা আসবে, নির্দিষ্ট তারিখ, তখন যেমন ধর 10 তারিখ, 10 মে, তখন অন হয়ে যেতে পারতো, রাইট? সো নর্মালি মাসের নাম হলে সেখানে ইন বসে যায়। অ্যান্ড লাস্ট স্লাইড, 13 থেকে 15তম আয়োজনের এটা লাস্ট স্লাইড। সেটা হচ্ছে 28 নম্বরে বলা হচ্ছে যদিও রাস্তা ভেজা ছিল তারা হাঁটছিল। যদিও আমরা কিছু কনজাংশনে ব্যবহার শিখেছিলাম, এটা পড়তে হবে, মনে রাখতে হবে, সেটাই আবার মনে করিয়ে দিচ্ছি। অলদো দ্য রোড ওয়াজ ওয়েট দে ওয়াকড অন,
যদিও বলেছি তো আমরা, সত্ত্বেও বলিনি, না সত্ত্বেও বলিনি আমরা, যদিও। এটাই সেই স্কুল যেখানে আমি পড়েছি। দিস ইজ দ্য স্কুল হুইচ আই স্টাডি অর হোয়ার আই স্টাডি। বলো দেখি ঝটপট করে। যেহেতু স্কুল এটা স্থান, অতএব হোয়ার হবে, এবং হুইচও হতে পারতো, তার আগে একটা ইন দিতে হবে, সেটা হচ্ছে দিস ইজ দ্য স্কুল ইন হুইচ আই স্টাডিড। মনে আছে তোমাদের? আমি কিন্তু এই হুইচ হোয়ারের ব্যবহার যখন দেখাইছিলাম এই আয়োজনের মধ্যে, সেখানেও দেখিয়েছিলাম এই ব্যবহারটা, আমার মনে আছে। নাম্বার 30, আমি জানি সে আসবে। আই নো দ্যাট হি উইল কাম। আমি জানি যে, এখানে যে কথা নাই, তারপরে আমাকে দ্যাট দিতে হচ্ছে। ওকে ওকে, এই বাক্যটা শুরুতে আমরা এরকমও বাক্য বলতে পারতাম যে হোয়াট হি উইল কাম, সে যে আসবে, ইজ নোন টু মি। হোয়াটও বসতে পারতো বাক্যের শুরুতে হলে, মাঝখানে নয়। আই নো হোয়াট না। ওকে, সো আই নো দ্যাট হি উইল কাম। ব্যাস, আশা করি বুঝেছ যে এই ধরনের জিনিসগুলো, এবং যারা পেরেছো পারছো, দ্যাটস এনাফ। আমি ভাবছি যে হ্যাঁ, তোমরা ধরে নিয়েছো বা বুঝেও নিয়েছো যে কোন গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো তোমাকে রপ্ত করতে হবে। ওয়েল, এবার হচ্ছে ডে 16 থেকে 18, 16, 17, 18। এর ভেতরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলা ছিল সেটি হলো প্যাসিভ ভয়েসের ব্যবহার। অনেক বাক্য আছে যেগুলোতে আসলে প্যাসিভ ভয়েস ব্যবহার না করলে পরিপূর্ণ অর্থ আসে না। তো বাংলাগুলো দেখি আমরা, এবং সাথে মজার জিনিস দেখাবো তোমাদের, কিছু সারপ্রাইজিং বিষয়, যে শুধুমাত্র অর্থ দিয়ে সব কিছু বিচার করা যায় না। বাংলা অর্থ দেখলে অনেক সময় মনে হয় যে প্যাসিভ, কিন্তু না, আবার প্যাসিভ না করলেও হয়। এমন কিছু রহস্যময় বাক্যও দেখাবো তোমাদের, ওয়েট করো, সাথে থাকো একটু। 1 নম্বরে বলা হলো যে প্রতিদিন সকাল 8টায় ক্লাস নেওয়া হয়। ক্লাস নেওয়া হয়, তার মানে হচ্ছে বাই সামওয়ান ক্লাসটা নেওয়া হয়। তাহলে এটা প্যাসিভ ভয়েস হচ্ছে অর্থের দিক দিয়ে দ্য ক্লাস ইজ টেকেন। তোমরা একটু ট্রাই করতে পারো আমার সাথে সাথে। সো ইজ টেকেন। ওকে, গতকাল অফিসে সব কম্পিউটার আপডেট করা হয়েছিল, মানে বাই দ্য এক্সপার্ট, বাই দ্য অথরিটি, সবগুলো কম্পিউটার আপডেট করা হয়েছিল। সো অল দ্য কম্পিউটার্স ইন দ্য অফিস করা হয়েছিল, দ্যাট মিনস ওয়ার আপডেটেড। ভেরি গুড। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ। ওকে, এবার আরেকটি বাক্য দেখো, নতুন লাইব্রেরিটা আগামী মাসে উদ্বোধন করা হবে। করা হবে, করা হয়নি এখনো, হবে। তার নর্মালি কি হবে? দ্য নিউ লাইব্রেরি উইল বি ওপেনড। এই যে উইল বি ওপেন দিয়েছি না, উইল বি ওপেন দিয়েছি না। ওকে, তোমরা একটু জেনে রাখো, এইখানে আরেকটি আনসার রাইট হতে পারে, সেটা হচ্ছে উইল বি ওপেন দরকার নেই। আমরা চাইলে শুধুমাত্র যদি এখানে ওপেনস করে দিতাম, মানে প্রেজেন্ট টেন্সে আমরা লিখবো, কিন্তু অর্থটা ফিউচারের মতোই হবে। এবং ওপেন হচ্ছে এমন একটি ভার্ব যাকে প্যাসিভ না করলেও তোমার প্যাসিভের মতো অর্থ হয়। এমন আমি দেখাবো ব্যতিক্রম অনেকগুলো ভার্ব, আজকে তোমাদের সেগুলো কাজও দেবো, যেগুলো পড়তে হবে। না হলে লিখতে যে কিন্তু এই ঝামেলাটা হয়। আমি আমার লাইফে যখন লেখা শুরু করতাম খুবই কনফিউজড হয়ে যেতাম যে আমি এটা প্যাসিভ করেছি, কোনো কোনো বই আবার ওইটা অ্যাক্টিভ করেছে, আমি অ্যাক্টিভ করেছি, কোনো কোনো বইয়ে সেটা প্যাসিভ করেছে। কারণ কি, ভার্বের নির্দিষ্ট কিছু ভার্বই আছে যারা অ্যাক্টিভে থেকে প্যাসিভের মতো অর্থ দেয়। এমন একটি ভার্ব হচ্ছে ওপেন, এগুলোকে প্যাসিভ না করলেও চলে। সো রাইট আনসার এখানে আমরা দুটাই নিতে পারি, দ্য নিউ লাইব্রেরি উইল বি ওপেন নেক্সট মান্থ, অথবা দ্য নিউ লাইব্রেরি ওপেন্স নেক্সট মান্থ। বোথ আর কারেক্ট। এই ভ্যারিয়েশনগুলো তোমাকে লেখায় নিয়ে আসতে হবে যখন তুমি অনেক জানবে। আচ্ছা, আর দুইটা দেখো, 4 এবং 5। 4 নম্বর হলো, এই মুহূর্তে নতুন ভবনে ছাদে রং করা হচ্ছে, মানে রং করা হচ্ছে বাই দ্য পেইন্টার বাই সামওয়ান, রং করা হচ্ছে অন্যের দ্বারা, এবং এটা চলমান। তাহলে আমরা রাইট উত্তর করবো ইজ বিং পেইন্টেড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস। ওয়েল, আরেকটি বাক্য দেখো, ফলাফল প্রকাশের খবরটি সবাইকে জানানো হয়েছে। জানানো হয়েছে অন্যের দ্বারা, অতএব প্যাসিভ প্যাসিভ ভাব, অতএব করে দিব দ্য নিউজ অফ দ্য রেজাল্ট। জানানো হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ বিন ইনফর্ম টু এভরিওয়ান। মোটামুটি এইগুলো বিষয় তোমাকে বলা হয়েছে যে প্যাসিভ করতে হয়, কিন্তু মজার যে ব্যাপার সেটা হলো এবার কিছু ভিন্নতা আমরা লক্ষ্য করব। চলো দেখি একটু। ওয়েল, এই হচ্ছে ভিন্নতা। ভিন্নতা মানে হলো এই বাক্যগুলো তোমরা আগে নিজেরা ট্রাই করবে। কেমন? বাক্যগুলো পড়ো এবং সম্ভব রাইট আনসার কোনটা হবে বলে মনে হচ্ছে তুমি একটু মেনশন করতে থাকো। আর যেটি তোমাদের বলতে চাই, স্বপ্ন পূরণের এই পথে যারা ওয়াদা করেছিলে
যে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত লেগে থাকতে চাই। দেখো, যারা আজকের ক্লাসে অ্যাটেন্ড হতে পেরেছ, এটা কিন্তু একবারে দৃশ্যমান একটা রহমত, তোমার জীবনে নেমে আসা দৃশ্যমান একটা রহমত। এই জন্য তুমি সর্বদাই কৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ শিক্ষার্থীরা, কৃতজ্ঞ মানুষরা যখন এক বান্দা আরেক বান্দার প্রতি কৃতজ্ঞ হয়, প্রকৃত অর্থে কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। তাই আমি বলবো এই আয়োজনটার প্রতি তোমরা কৃতজ্ঞ হবে, তোমরা কৃতজ্ঞ হবে আমার প্রতি, তাহলে অটোমেটিক্যালি সেটি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া হবে। কারণ এই আয়োজনের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে, সেজন্যই তো তুমি কৃতজ্ঞ হয়েছ। বান্দার প্রতি বান্দা কৃতজ্ঞ হয়, দ্যাট মিন্স আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। সেই জায়গা থেকে আমি তোমাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব, এই আয়োজনটার ব্যাপারে তোমাদের যারা পরিচিত জন আছে তাদের তোমরা একটু জানিয়ে দিও এই আয়োজনটার ব্যাপারে। তাদের অনেক বেশি প্রয়োজন। আমার মনে হয় প্রত্যেকের এই কোর্সটা করা উচিত, কারণ এখানে এমন কিছু কথা বলা আছে, এমন কিছু বিষয় দেওয়া আছে যেগুলো তার শেখার প্রচেষ্টাকে বুস্ট আপ করবে, দ্বিগুণ হারে তাকে স্পিড দেবে যে কিভাবে রাইটিংয়ে তোমাকে দক্ষ হতে হয়। অনেক হয়তো পারে, একটু প্রচেষ্টা না থাকার কারণে কিন্তু পারে না, একটু দিক নির্দেশনার স্বল্পতায় সে পেরে উঠতে সক্ষম হয় না। বাট এই কোর্সটা করার পর তার ভিতরে অন্য রকমের আত্মবিশ্বাস তৈরি হবে। আশা করি তোমরাও তেমনই আত্মবিশ্বাসী হয়েছ। ওকে, তাহলে দেখা যাক কি অবস্থা, ভিন্নতা কি। আচ্ছা, দোকান সকাল 9টায় খোলে। দোকান সকাল 9টায় খোলে। তা নর্মালি আমি ওপেনের কথা একটু আগে বললাম, ওপেন এমন একটা ভার্ব, এটাকে প্যাসিভ করার দরকার নেই, অটোমেটিক্যালি প্যাসিভের মতো অর্থ হবে। দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে এই যে সকল ভার্ব আমি এখন দেখাবো সেটা হচ্ছে প্যাসিভও হবে, আবার ফিউচারে মিনিং দেবে। এফইউটিইউআরই ফিউচার, মানে এরা একই সাথে প্যাসিভের মতো অর্থ দেবে এবং ফিউচারেরও অর্থ এর মধ্যে লুকানো থাকবে। যেমন দোকান সকাল 9টায় খোলে, মানে এখনো তো খোলেনি রে বাবা, এখন হয়তো বা সকাল 7টায় কথাটি বলা হচ্ছে, 9টায় খুলবে। তাও বলতে পারবে দ্য শপ ওপেন্স অ্যাট 9 AM। সো আমরা অ্যাক্টিভেই করব, কিন্তু অর্থটা প্যাসিভের মতো হবে এবং এটা ফিউচারকে মিন করবে, রাইট। 7 নাম্বার, আমাদের ক্লাস সকাল 8টায় শুরু হয়। এই শুরু হওয়ার জন্য স্টার্ট এমন একটা ভার্ব, সো উইল বি স্টার্টেড না। নর্মালি তোমরা হয়তো উইল বি স্টার্টেড দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। সো নর্মালি স্টার্টস, তাহলে আমাদের ক্লাস সকাল 8টায় শুরু হয় বা শুরু হবে, কোনো সমস্যা নেই। ওকে, অফিস বিকেল 5টায় বন্ধ হয়। এই বন্ধ হওয়ার জন্য ক্লোজেস, এখানে হ্যাজ বিন ক্লোজড বা উইল বি ক্লোজড এসব দেওয়া যাবে না। এই বইটা অনেক ভালো বিক্রি হয়। এই বিক্রি হওয়ার ক্ষেত্রে আমরা একইভাবে দ্য বুক সেলস ওয়েল ইজ সোল্ড না, নর্মালি কিন্তু এটা দিবে তুমি, কিন্তু আমি বলছি সেল ভার্বটাকে তুমি সর্বদা অ্যাক্টিভে ব্যবহার করবে এবং এটাই ফিউচার অর্থ দেবে, রাইট। এবং নাম্বার 10, এই পোশাকটা সহজেই ধোয়া যায়। সো দিস ড্রেস ইজ ওয়াশড, মানে শুনলেই মনে হচ্ছে প্যাসিভ ভাব, তাই না? ধোয়া হয়, ধোয়া যায়, কিন্তু আমি বলেছি অ্যাক্টিভ। দিস ড্রেস ওয়াশেস ইজিলি। তাহলে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছ, এইখানে আমি যে ভার্বগুলো দেখালাম এমন কিন্তু আরও অনেকগুলো ভার্ব আছে, এবং এটা সংখ্যা যে অনেক তা না। আমি তোমাদের কিছু সংখ্যক ভার্ব আজকে দেখিয়ে দেবো। এই ভার্বগুলো তোমরা সুন্দর করে মনে রেখো এবং লেখার ক্ষেত্রে অনেক ব্যবহার করতে পারবে। চলো একটু আমরা সেই উদাহরণগুলো দেখে নিই। ওকে, এই হচ্ছে কিছু ভার্ব। এই ভার্বগুলো তোমরা একটু ভালো করে দেখো, সাথে সাথে সেন্টেন্সগুলো দেখো। যেমন ফুলগুলোর গন্ধ দারুণ মিষ্টি। দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট। দেখো, কোনো প্যাসিভ করিনি, স্যুপটার স্বাদ অসাধারণ। দ্য স্যুপ টেস্ট ডেলিশিয়াস। কাঠ সহজেই পুড়ে যায়, মানে দেখে এরকম মনে হচ্ছে না যে কাঠটা সহজেই পুড়ে যায় কারো দ্বারা, কিছু দ্বারা, কিন্তু না। এই ধরনের ভার্বগুলোকে আমরা অ্যাক্টিভে লিখব, উড বার্নস ইজিলি। ছুরিটা ভালো কাটে। দ্য নাইফ কাটস ওয়েল। এই গাড়িটা রাস্তায় চমৎকার চলে। দ্য কার ড্রাইভস স্মুথলি অন দ্য রোড। এই কলমটা ভালো লেখে। দ্য পেন রাইটস স্মুথলি। এই ধরনের বাক্য আমরা অনেক ব্যবহার করি। এই কাজটা সহজেই ভেঙে যায়। দ্য গ্লাস ব্রেক্স ইজিলি। ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। দ্য রাইস কুকস কুইকলি। ওকে, এইভাবে আমি চাইবো যে যেগুলো আমি বোল্ড করেছি, বিশেষ করে প্রিন্টস, এরপরে হচ্ছে গো, কামস আউট, এরপরে রিলিজ, এরপরে ডেলিভার, রানস, এই যে বিগিনস, তারপরে ফিট, এই সবগুলো ভার্বই কিন্তু বিশেষ করে অ্যাক্টিভ হয়ে যে থাকে, অনেক সময় এগুলো আবার
প্যাসিভের মতোই অর্থ দেয় এবং ফিউচারকে মিন করে। সো মোটামুটি আগে যেগুলো দেখালাম পাঁচটা আর এখন হচ্ছে 16টা। এই টোটাল 21টা ভার্ব ঘুরে ফিরে অনেক পরিমাণে ব্যবহার হয়, এগুলো তোমরা একটু দেখে রেখো। আর যেগুলো এগুলোর বাইরে প্যাসিভ করতে হয় সেগুলো তো দেখলেই তোমরা, দ্যাটস এনাফ। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের লেসন, বলা যায় 20তম দিনের কথা। 20তম দিনে আমরা পুরনো অনেক কিছুই রোমন্থন করলাম, আর এটাই মূলত আয়োজনের পরিসমাপ্তি। আশা করি তোমরা আগামী দিনগুলোতে তোমরা যা দিলাম, যা শেখালাম সেগুলো তোমরা অবশ্যই ধরে রাখবে, অবশ্যই ধরে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, শেষ করছি আজকের আয়োজনের শেষে কয়েকটি কথা শুনে তারপরে যাবে। আমরা প্রতিদিন এই গ্রুপেই একটা কমেন্ট করি, সেখানে বা পোস্ট করি, সেখানে তোমরা কিছু একটা বলো, কিন্তু আজকে এখানে নয়। আমরা অবশ্যই আমাদের ইংলিশ মজা পেজ চিনি, সেখানে আমি একটা কমেন্ট লিখে দেব। আলহামদুলিল্লাহ, শেষ করলাম আজকের আয়োজনটি। আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থীরা সেখানে তোমাদের মনের অনুভূতি জানাবে, একটা রিভিউ দেবে, এবং এটা স্মৃতি হয়ে থাকবে আজীবন। তোমরাই আমার 20 দিনের রাইটিং জার্নির প্রথম শিক্ষার্থী। এই স্মৃতিটা হয়ে থাকবে তোমাদের এই সুন্দর রিভিউটা, এবং তোমরা ইউআরএলটা কপি করে রাখবে। যতদিন ফেসবুক, যতদিন ইউটিউব লার্নিং প্ল্যাটফর্মে জার্নি চলবে, তোমরা চাইলেই দেখে আসতে পারবে 2025 সালে কোর্সটি করেছিলাম, দেখে আসি আমার কথাটা। সো প্রত্যেকে অবশ্যই একটা ছোট্ট রিভিউ দেবে। এটিই তোমাদের কাছে আমার বলার, আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি এটি আমার শেষ কথা। আশা করব আগামী দিনগুলোতে তোমরা সবাই অনেক ভালোভাবে চলবে, কারো প্রতি কোনো ঈর্ষা রাখবে না, বিদ্বেষ রাখবে না, অনুপম মানুষ হওয়ার চেষ্টা করবে। ওয়েল, সবশেষে আরেকটি গুড নিউজ দিই। আজকের পর আগামী শনিবার থেকেই তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। দ্যাট মিন্স এই কোর্সের সার্টিফিকেট অপশানটাই পাবে, সেখানে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। 20 দিনের রাইটিং জার্নি, এইটা তোমার বিভিন্ন জায়গায় ক্যারিয়ার বিল্ড আপে অনেক বেশি সাহায্য করবে। আরেকটি ব্যাপার, যেহেতু মেয়াদ হচ্ছে 6 মাস, দয়া করে ক্লাসগুলো করতে থেকো, কেমন? আজকের পর আর হয়তোবা এ আয়োজনে রাত 9:15 তোমাদেরকে আর বিরক্ত করব না। আমি তোমাদেরকে কষ্ট করে হোমওয়ার্কের কথা বলবো না, বাধ্য করব না পড়তে। এখন অনেকটা দূরে গিয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এখন তোমরা নিজেই পথ চলতে পারবে। শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে চোখ বন্ধ করে কৃতজ্ঞতা প্রকাশ করো। ইয়া আল্লাহ, তুমি 1তম দিন থেকে 20তম দিন পর্যন্ত আমাকে ক্লাসটি করতে দিয়েছ। রফিক স্যার আয়োজনটি শেষ করতে চেয়েছিলেন, আল্লাহ তুমি তাকে দিয়ে শেষ করিয়েছ। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। অবশ্যই কৃতজ্ঞতাই আমি আমার জীবনের সবচেয়ে বেস্ট প্রাপ্তি হিসেবে মনে করি। সো 6 মাস মেয়াদ, প্রচুর পড়তে থাকো, কারণ এরপরে আর মেয়াদটা থাকবে না। আর একটি ব্যাপার, 1 মাস পর যেহেতু ফেসবুক থেকে ক্লাসগুলো ডিলিট হয়ে যায়, সো অনেক ক্লাসগুলো ডিলিট হয়ে যেতে পারে, কারণ এরপরে আর মেয়াদটা থাকবে না। আর একটি ব্যাপার, 1 মাস পর যেহেতু ফেসবুক থেকে ক্লাসগুলো ডিলিট হয়ে যায়, সো অনেক ক্লাসগুলো ডিলিট হয়ে যেতে পারে। সো তোমরা অবশ্যই অ্যাপ এবং ওয়েবসাইট থেকেই করবে। আর একটি বিষয়, ক্লাসগুলো ডাউনলোড যদি করতে চাও, নিজের আমানত হিসেবে এটা তোমার কাছেই রেখো। এগুলো কপিরাইটেড কন্টেন্ট, কখনোই কারো কাছে এগুলো এক্সপোজ করো না, রিভিল করো না। এটি আইনি জটিলতার একটি বিষয়। প্রত্যেকের জন্য দোয়া থাকে আমার সবসময় মন থেকে। শেষ করতে চাই আজকের আয়োজনটি, কিন্তু মনে একটু কেমন যেন হচ্ছে। আজকের পর হয়তোবা ঠিক রাত 9:15 হাজির হব না এই আয়োজনটি নিয়ে। পরবর্তী কোনো আয়োজনে তোমাদের সঙ্গে কথা হবে। যারা এখন পর্যন্ত প্রতিটা ক্লাসে লিখেছ যে 1 ডান, যে 2 ডান, অ্যান্ড লাস্ট আলহামদুলিল্লাহ আজও লিখতে পারলে, আল্লাহ লিখালেন যে 20, দ্যাট মিন্স জার্নি 20 ডান, সেটি খুবই অ্যামেজিং। আর যারা তোমাদের ফেসবুকে লিখেছিলে তোমাদের প্রোফাইলে যে 20, যে 1, তারা জানতো না, জিজ্ঞাসা করতে এটা কী বল। আজকে বলে দেবে তাদেরকে যে একটা কোর্সে ছিলাম, মহান আল্লাহ আমাকে সেটি শেষ করালেন, এবং সেই কোর্সের নাম হচ্ছে এটা। সো সবশেষে আমরা ছোট্ট একটু দোয়ায় আসি, আল্লাহর কাছে আমরা একটু নেক নিয়তে কথাগুলো খুলে বলি। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই জার্নিকে কবুল করে নাও। যদি জার্নির মধ্যে কল্যাণ থাকে, সবটুকু কল্যাণ তুমি নিশ্চিত করো। আমাদের মনের ভিতরে শয়তানের প্রবাহকে তুমি বন্ধ করে দাও। শয়তানের অসওয়াসা থেকে আমাদেরকে অনেক দূরে রাখো। আমাদের পথ চলার মাঝে যদি কোনো ভুলের বার্তা থাকে, তুমি আগেই সংশোধন করে দিও। ভালো মানুষ হবার
প্রত্যয় ব্যক্ত করছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি ভালো পথে চলার মতো তৌফিক দান করো। বাবা মার পাশে যেন থাকতে পারি, যারা আমাদের ভালো কিছুর জন্য অবদান রেখেছে তাদের জন্য যেন কাজ করতে পারি, মানুষ মানবতার জন্য কাজ করতে পারি। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে সাহায্য করো। এই দোয়া করছি মহান আল্লাহর কাছে। তোমরা সবাই অনেক ভালো থেকো আমার প্রিয় বন্ধুরা। সো এখান থেকেই তোমরা সোজা চলে যাবে আমার ফেসবুক পেজে। সেখানে আমি একটা পোস্ট করে দিচ্ছি, তোমরা একটু সেখানে তোমাদের রিভিউটা দিয়ে আসবে। ঠিক আছে, ছোট্ট একটা রিভিউ লিখে ফেলো এই আয়োজন সম্পর্কে। হয়ে থাকুক এটাই তোমার প্রথম আয়োজনের স্মৃতি। ভালো থেকো আমার প্রিয় বন্ধুরা, মনে থাকবে তোমাদের কথা, বিকজ তোমরাই আমার প্রথম ব্যাচ 20 দিনের রাইটিং জার্নি। শেষ করছি এই আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো।